তুমি কি ভগবানে বিশ্বাস করো? একটা পাওয়ারে তো বিশ্বাস করি, বা একটা সামথিং গ্রেটার দ্যান আস, সেটাতে তো আমি বিশ্বাস করি। ছোটবেলা থেকে এমন কোনো সিচুয়েশন হয়েছে মানে যেখান থেকে তুমি মুক্তি পেয়েছো ধরো, আর সেটা মনে হয়েছে না কেউ আছে বলেই হয়েছে? পুরীর সমুদ্রে একবার গোল্ডেন বিচ, তখন গোল্ডেন বিচটা না খুব ঢালু ছিল, তো আমি বুঝতে পারিনি পুরীর সমুদ্রের ঢেউ তো তুমি গেজ করতে পারবে না, তো এমন ভাবেই ঢেউটা আসে যে আমি ওটার সাথে চলে যাচ্ছিলাম আর কি। এবার আমার বাবা মা অনেকটা দূরে ছিল আমার থেকে, আর আমি মানে মৃত্যু ভয় ফিল করা যেটাকে বলে, সেটা আই রিয়েলি ফেল, কারণ আমি কনস্ট্যান্ট জল খাচ্ছি আর ওই রোল করছি আর কি ইয়েতে। তুমি লাখে বিশ্বাস করো? ওনার সাথে তো যোগাযোগটা আমাদের খুব ডিরেক্ট আর কি হওয়া উচিত। আমার মনে হয় কুসংস্কার সেটাই হয়ে যায় যেখানে ওই পার্সোনাল মানে ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে জিনিসটা সরতে 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 অনেক বেশি রীতি রেওয়াজ এবং এমন কিছু অন্ধবিশ্বাস তৈরি হয় যেটা আসলে মানুষের ক্ষতি হচ্ছে। আজকে যারা আছেন তাদের আমার মনে হয় না আলাদাভাবে পরিচয় দেওয়ার কোনো জায়গা আছে। অ্যাক্ট্রেস সোলাঙ্কি রয়, সোলাঙ্কিদি, রাইটার সৌভিক চক্রবর্তী অ্যান্ড ডিরেক্টর সৃজিত রয়। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হইচই সদ্য মুক্তিপ্রাপ্ত একটি সিরিজ বিষহরী নিয়ে। বিষহরী অলরেডি হইচই স্ট্রিম করছে, আর খুব সুন্দর একটা টপিক নিয়ে এই সিরিজটি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে অ্যান্ড আজকের আলোচনাও খুব ভালো হবে। তো চলুন দেখি কোনটা ভগবানের অভিশাপ আর কোনটা প্রতিশোধের সাপ। সোলাঙ্কিদি, প্রথমত তোমাকে কংগ্রাচুলেশন যে এরকম একটা টপিক নিয়ে তুমি সিরিজ করলে, কারণ আমরা বাংলায় খুব কম দেখেছি এরকম সিরিজ হতে, বিশেষত মাইথোলজিক্যাল থ্রিলার। বাট এটা যখন তুমি করছো, আমার একটা প্রশ্ন জাগে, যেহেতু আমার চ্যানেলটাই মাইথোলজি বেস, যে তুমি কি এই অভিশাপ, এই ভট বা ধরো এই নজর লাগা, এগুলো বিশ্বাস করো? দেখো, পার্সোনালি আমি এরকম জিনিস কখনো এক্সপিরিয়েন্স করিনি, তো সেক্ষেত্রে ডিরেক্টলি যদি সেইভাবে বিশ্বাস করি কিনা জিজ্ঞেস করো, সেটা খুব একটা করি না। কিন্তু আবার এরকম অনেক মানুষের কাছে আমি নানান অভিজ্ঞতার কথা শুনেছি তাদের, যেগুলো কমপ্লিটলি অবিশ্বাস করার জায়গায় থাকে না আর কি। আচ্ছা, তো এইটা নিয়ে আমি একটু কি বলবো, একটু ডিলেমায় আছি বলতে পারো। আমি সেই এক্সপেরিয়েন্স শুনবো তোমার কাছে, তবে এখন না, সেগুলো তাদের পার্সোনাল এক্সপেরিয়েন্সেস, আই উইল নট লাইক টু ডিসকাস देम। বাট এরকম তো অনেক মানে আমাদের বন্ধু বান্ধবদের কাছেও আমরা দেখে গল্প শুনেছি যে তাদের এরকম অনেক প্যারানর্মাল এক্সপেরিয়েন্সেস হয়েছে, এবং সেগুলো তো তারা এক্সপেরিয়েন্স করেছে। বাট আমি করিনি মানে সেটার কোনো অস্তিত্ব নেই, আর সে করেছে বলে সেটা মানে সেটা ভুল এরকম তো নয়। আই থিঙ্ক এই স্পেসটা এখনো অতটা ডিসকভার্ড হয়নি, যতটা উইথ টাইম হয়তো আরো আমরা জানতে পারবো। অনেকটাই তো আছে আমাদের জীবনের, অনেকটাই পোর্শন যে পোর্শনটার ব্যাপারে আমরা কিছু জানি না, তো সেইটাই। বাট তোমার কি বিশ্বাস হয় এই বিষয়গুলো? আমার এখনো খুব একটা বিশ্বাস নেই। যদি কোনোদিন আমার সাথে ঘটে আমি তো তখন ডেফিনেটলি, মানে আমার কোনো ক্লোজড স্পেস নেই। ইফ আই এক্সপিরিয়েন্স সামথিং লাইক দ্যাট, এরকম যদি কখনো এক্সপিরিয়েন্স ঘটে তখন মেনে নেব। আচ্ছা, তোমার এই সিরিজের ক্যারেক্টারটার নাম হচ্ছে রাজনন্দিনী, তাই তো? আর সেই ক্যারেক্টারটাই আমরা দেখি যে শ্বশুর বাড়ির পৈতৃক বাড়িতে যায় এবং সেখানে গিয়েই বিষহরীর একটা অভিশাপের সম্মুখীন হয়। তো এই যে ক্যারেক্টারটা আর তোমার নিজের পার্সোনালিটি, এর সাথে কি কোনো মিল আছে? মিল বলতে কিছুটা আছে। মেয়েটি খুবই যুক্তি নির্ভর একটি মেয়ে, মানে যুক্তিতে বিশ্বাস করে, খুব স্পষ্ট কথা বলে, এবং নিজের বিশ্বাসের ভিতটা খুব স্ট্রং, এবং সেই মানে বিশ্বাসের পেছনে তার যথেষ্ট যুক্তিও আছে। তো সেই সব জায়গায় কিছুটা মিল আছে, কিন্তু ওভারঅল যে কনসেপ্ট অফ দ্য সিরিজ সেটার সাথে আমার জীবনের কোনো মিল নেই, এবং আমার মনে হয় সেটাই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মানে আমার এই চরিত্রটা করতে চাওয়ার বা এই গোটা সিরিজটা করতে চাওয়ার, এটাই একটা সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আদার দ্যান আমি শ্রীদাকে বহু বছর চিনি, তো এই কাজটা অবভিয়াসলি শ্রীদা যখন বলে এটাতে তো না বলার কোনো জায়গাই নেই। এবং বাট আমার পার্সোনালি এই একটা জায়গায় মনে হয়েছিল যে রাজনন্দিনী এমন একটি মেয়ে, বা গল্পটাও তারপরে যেরকম ভাবে এগিয়েছে, এইটা আমার বাস্তবের থেকে অনেকটা দূরে, তো আমার ওই জন্যই আরো বেশি ইন্টারেস্টিং লেগেছে।
আমার এর পরের কোশ্চেনটা ওরকমই ছিল যে তোমার ক্যারেক্টার মানে তোমার থেকে রাজনন্দিনী কতটা আলাদা? যাই হোক, হ্যাঁ, তুমি অনেক মানে গোটা বলে দিলে, হ্যাঁ। প্রেমাইসটাই খুব আলাদা। মানে হুম। আমরা ডে টু ডে লাইফে বা আমি আমার গত এত বছরের জীবনে আমি হুম। এরকম প্রেমাইসে পড়িনি, আর পড়িনি বলেই আমার মনে হয়েছিল যে এটা খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে। আচ্ছা, তোমার সিনেমার চয়েস নিয়ে আমি একটা কথা বলি যে তুমি লাস্ট একটা থ্রিলার সিনেমা করলে, আর এটা হচ্ছে মাইথোলজিক্যাল থ্রিলার। তো এই দুটোর মধ্যে তুমি ডিফারেন্স কি দেখলে বা তুমি আলাদা কিভাবে করো এই বিষয়গুলোকে? দেখো, আমি না অত ভাবি না, অনেস্টলি বলছি। আমায় যখন কোন ডিরেক্টরের সাথে আমার কথা হয়, তারা যখন কোন একটা চরিত্রে ভাবে, এবার তারা না সামহাউ এটা আমার জন্য হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। জেনারেলি আমি মোটামুটি যে যে ডিরেক্টরের সাথে কাজ করেছি, তারা আমার ওই ভাবনার কাজটা অনেকটা তারা করে নিয়েছে। মানে সারা আমার কাছে এমন গল্পই তারা আমার কাছে নিয়ে এসছে মোস্টলি, যেটা তারা মানে আমাকে অনেকটা ভেবে নিয়েছে তারা সেই চরিত্রে, এবং ন্যাচারালি আমার কাজটা অনেকটা সহজ হয়ে যায় সেই ক্ষেত্রে, কারণ আমার কাছে এরকম গল্পই আসে যেগুলো মোটামুটি ভালোই লাগে। মানে এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি লাস্ট প্রসঙ্গটা নিয়ে, যে যখন সৌভিক এই গল্পটা লেখে তখন ফার্স্ট যখন আমার মনে হয় রাজনন্দিনী কি হবে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমি সৌভিক এবং হইচই সেরা আমরা সবাই মিলে একযোগে বলেছিলাম এটা সোলাঙ্কি হবে। মানে এমনই মনে হয়েছিল, ছবিটা দেখা গেছিল যে সোলাঙ্কির সাথে মিলটা পাওয়া যাচ্ছে। তো আলাদা করে ভেবে যে চরিত্র বাছি তা না, বাট আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয় যখন আমি গল্পটা শুনছি, সেই গল্পটা আমি নিজে মানে কি বলবো, গল্পটা তো একটা ডিরেক্টরস ভিশন, ওই ভিশনটাতে আমি কতটা বিশ্বাস করতে পারছি। এবার সেটা কমপ্লিটলি অ্যাবসার্ড একটা টপিক হতে পারে, কিন্তু আমাকে সেটাতে বিশ্বাস করতে হবে। সেইটা যদি আমার খুব অর্গানিক্যালি আসে তাহলে আমি সেই কাজটা করি। আচ্ছা, এটা তো মাইথোলজিক্যাল সিরিজ। ওকে, তুমি কি ভগবানে বিশ্বাস করো? ভগবানে আমি কোনো ফর্মে ওইভাবে বিশ্বাস করি না, তবে আমি একটা পাওয়ারে তো বিশ্বাস করি, বা একটা সামথিং গ্রেটার দ্যান আস, সেইটাতে তো আমি বিশ্বাস করি। আচ্ছা, এটা দিয়ে আমি একটা কোশ্চেন করি যে তোমার মানে আজ থেকে, মানে আমি ছোটবেলা থেকেই বলছি যে এমন আমি বিপদে বললে ভগবান বিশ্বাস করি না, সেটা তো সবাই করে, বাট ছোটবেলা থেকে এমন কোন সিচুয়েশন হয়েছে মানে যেখান থেকে তুমি মুক্তি পেয়েছো ধরো, হ্যাঁ, আর সেটা মনে হয়েছে না কেউ আছে বলেই হয়েছে? যেমন ধরো আমি একবার পুরীর সমুদ্রে, যেটা খুব এবার কাজটা মানুষই করেছে, পুরীর সমুদ্রে একবার গোল্ডেন বিচ, তখন গোল্ডেন বিচটা না খুব ঢালু ছিল, সো আমি বুঝতে পারিনি পুরীর সমুদ্রের ঢেউ তো তুমি গেজ করতে পারবে না, তো এমন ভাবেই ঢেউটা আসে যে আমি ওটার সাথে চলে যাচ্ছিলাম আর কি। এবার আমার বাবা মা অনেকটা দূরে ছিল আমার থেকে, আর আমি মানে মৃত্যু ভয় ফিল করা যেটাকে বলে, সেটা আই রিয়েলি ফেল, কারণ আমি কনস্ট্যান্ট জল খাচ্ছি আর ওই রোল করছি আর কি ইয়েতে। দূরে 4-5টা ছেলে সাঁতার কাটছিল, গোল্ডেন বিচে কেউ যায় না, সেদিনই ওরা ছিল ওখানে, এবং ওরা আমাকে বাঁচায়। তো এটা তো একটু মানে কি বলবো, একটা জায়গায় কোথাও মনেই হয়েছে যে থ্যাংক গড, হয় না যে আমরা আসলে কিছুই না, মানে ওটা আমাদের হাতের বাইরে যখন চলে যায়, আমাদের তখন কোথাও একটা বিশ্বাসটাকে রাখতে লাগে, কোথাও একটা জায়গা দরকার হয় যেখানে আমরা আমাদের বিশ্বাসটা ধরে রাখতে পারি। এন্ড আই থিঙ্ক ভগবান বলো বা ঈশ্বর বলো বা যাই বলি, যে নামেই ডাকি, আমার মনে হয় সেটাই আমাদের ওই স্পেটের জায়গাটা। তুমি যখন এটা বললে একটা বিশ্বাস, এই যে তুমি একটা বিশ্বাস রাখছো বা একটা ধরো কেউ ভগবানের প্রতি ভক্তি রাখছে, আর সেটা কোথাও কুসংস্কারের দিকে চলে যাচ্ছে, মানে এই যে কুসংস্কার আর ভক্তি বা বিশ্বাস, এর মধ্যে তুমি পার্থক্যটা কিভাবে দেখো? দেখো, বিশ্বাস আমার মনে হয়, আমি যদি ভগবানে বিশ্বাস করি, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিশ্বাস। আমার মনে হয় ভগবানের সাথে মানুষের সম্পর্কটা খুব ডিরেক্ট, খুব পার্সোনাল। এবার সেইটাই যখন নানান রীতি, কিন্তু যদি ঈশ্বর থেকেও থাকেন, উনি আমার মনে হয় না উনি রীতি রেওয়াজি এত জিনিসপত্র তৈরি করেছেন, কারণ উনি যদি সত্যি মানুষকে তৈরি করে থাকেন, ওনার সাথে তো যোগাযোগটা আমাদের খুব ডিরেক্ট আর কি হওয়া উচিত। আমার মনে হয় কুসংস্কার সেটাই হয়ে যায় যেখানে ওই পার্সোনাল মানে ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে জিনিসটা সরতে 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 অনেক বেশি রীতি রেওয়াজ এবং এমন কিছু অন্ধ বিশ্বাস তৈরি হয় যেটা আসলে মানুষের ক্ষতি হচ্ছে। সেইটা যদি আমার মনে হয় সেই জায়গাটাতেই তো কুসংস্কারটা ডিফারেন্সিয়েট করা যায়, কারণ বিশ্বাসে কিন্তু কারোর কোনো খারাপ বা ক্ষতি হতে পারে না বলেই আমার মনে হয়। এই সিরিজটা করার সময়
তোমার কি কোথাও মনে হয়েছে যে তুমি ছোটবেলা থেকে, হতেই পারে এক একজন এক একটা বিষয় বিশ্বাস করে, বাট এই সিরিজটা যখন করছো তুমি একটা এমন ফ্যাক্ট জানতে পেরেছো যেটা তোমার ওই বিশ্বাসটাকে দাঁড়িয়ে দিয়েছে, এরকম কি কিছু হয়েছে? না, এরকম কিছু হয়নি। আর শেষ আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তোমার সাথে অলৌকিক কোনো ঘটনা কি ঘটেছে? মানে তুমি প্রথমে বললে যে ঘটেনি, বাট অলৌকিক মানে ভূত প্রেত এইসব বিষয় বলছি না, বাট অন্যান্য ধরো ইন্টারেস্টিং যেটা তোমার মনে হচ্ছে যে এটা মানুষের জানা দরকার, যেটা মানুষকে হেল্প করবে। হ্যাঁ, মানে হেল্প করবে বা এমনি কোনো না এরকম অলৌকিক ঘটনা আমি তো এই মুহূর্তে মনে করতে পারছি না। দেখছি যদি মনে করে, বাট আমার যতদূর মনে হচ্ছে খুব বেশি লৌকিক ঘটনাই ঘটেছে আমার সাথে, অলৌকিক কিছু খুব একটা ঘটেনি। আচ্ছা, আমি লাস্ট তাহলে জিজ্ঞেস করি, তুমি লাকে বিশ্বাস করো? হ্যাঁ, লাকে আমি একটু বিশ্বাস করি, বাট আমার মনে হয় লাকটা জাস্ট লাক ফ্যাক্টরটার উপরে আমি বিশ্বাস করি না। আমার মনে হয় হার্ড ওয়ার্ক আর লাক খুব হাত ধরাধরি করে চলে আর কি। মানে আমার যদি কোনো হার্ড ওয়ার্ক না থাকে তাহলে 100% লাক আমার সঙ্গে থাকবে না। এই যে আমরা অনেক সময় বলি না যে অনেকে বর্ন উইথ আ সিলভার স্পুন, যে একটা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, খুব লাকি। সে কাজটা না করলেও তার হার্ড ওয়ার্কটা তার আগের জেনারেশন গুলো করে গেছে, সে তার বেনিফিটটা ভোগ করছে। কিন্তু একটা হার্ড ওয়ার্ক দরকার ওই পুরো বিষয়টা হওয়ার জন্য, লাক কাজ করার জন্য আমার মনে হয় একটা হার্ড ওয়ার্কের ভীষণ প্রয়োজন আছে। এবার শ্রীজিৎদার কাছে আসি। শ্রীজিৎদা আমাকে দেখছে, ভাবছি কখন প্রশ্ন জিজ্ঞেস করবো। কি প্রশ্ন করবো? সোলাঙ্কি প্রশ্ন করতে আমার ভয় লাগছে। আজকে প্রথম বোধহয় ক্যামেরার এপারে নাকি এসছি? হ্যাঁ, টুকটাক। হ্যাঁ, যাই হোক, জেনারেলি তো উল্টো পারেই থাকে। তোমার কাছে আমি প্রথম প্রশ্ন করি, এই যে আমরা বিভিন্ন ভিডিও দেখি সোশ্যাল মিডিয়ায়, যে এই সাপ দুধ খাচ্ছে, বা ধরো এই ভগবানের দুধ খাচ্ছে, এরকম ভিডিও দেখি, ভগবান চোখ খুলছে বা কিছু বলছে, বা কিছু বলছে এই এই দে আমাকে, ওই দে, এই বিষয়গুলো নিয়ে তোমার কি মতামত? ওটাই ভণ্ডামি বলেই মনে হয়। মানে এক কথা এটাই মনে হয় যে দেখো, সাপ তো প্রথমত দুধ খায়, মানে আমরা সকলেই জানি। এবং ভগবান কোন একজন পাথরে, দেখো এটা না মানে ভগবানের চোখ, এগুলো মানুষের কিছু কিছু মানুষের হয়তো বিশ্বাস থেকে হয়। আমার ব্যক্তিগতভাবে এরকম কোনো এক্সপিরিয়েন্সও নেই বা এরকম কোনো বিশ্বাসও নেই যে হঠাৎ করে ভগবান আমার সামনে চোখ মেলে দেবে। হ্যাঁ, ভগবানের চোখ মালাটা হচ্ছে ওরকম যে পরীক্ষার সময় প্রচন্ড দেখেছি, পড়াশোনা করে যায়নি যে ভগবান তাকাও আমার দিকে, তাকাও যাতে পাশ করে যাই। পাশ করে যাওয়ার পর মনে হচ্ছে ভগবান চোখ মেলে থাকে। আমার জীবনে ভগবানের চোখ মেলাটা হয়েছে। আর দেখো, আর এই সমস্ত বন্ডামিগুলো, এই যে যারা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী, মানে এদের যদি এতটাই ক্ষমতা থাকতো তাহলে এরাই তো পৃথিবীর সবচেয়ে বড় মানে ট্রাম্প এই হতো। সে তো নিজে হতে পারছে না। তো আমার একটা জিনিস মনে, দেখো তুমি যে ভাগ্য নিয়ে জন্মেছো সেই ভাগ্যটাই তোমার থাকবে, আলাদা করে কিছু মানে কেউ এগুলো করে কিছু করতে পারবে না। মানুষ তো দুটো জিনিসকে নিয়ে সবচেয়ে বড় ব্যবসা করে, বিশ্বাস এবং ভয়। তো সেটাকে কিছু কিছু মানুষ মিস ইউজ করে, কিছু কিছু মানুষ মানে বাজেভাবে ইউটিলাইজ করে। এটা তারা করে, মানে এটার সঙ্গে কোন রকম, মানে আমি তো বলবো এগুলো থেকে ভদ্র মানুষদের দূরে থাকা উচিত। আমার এটা দিয়ে মনে হয় যে ভগবানের বিষয়টা একদম পিওর, ওই বিষয়টাকে একদমই আলাদা, এটা হয়ে যাচ্ছে ভগবান কেন্দ্রিক ব্যবসা। হ্যাঁ, মানে ভগবান যদি আমার কাছে সে চোখ তাকানোর হয়, তুমি কেন দেখাবে ভাই? আমি নিজে বলবো ভগবান আমার দিকে তাকাক। আমি তো কারোর ভরসায় ভগবানকে বলবো না তাকাক। তোমার এই সিরিজটা করার সময়, মানে তোমার মানে যখন দাদা গল্পটা লিখে, তোমার আমি তিনটেই বলছি কারণ বেশি বললে আবার বড় হয়ে যাবে, তিনটে এক্স ফ্যাক্টর তোমার কি দেখছে? দেখো, প্রথমত নাম্বার ওয়ান সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হচ্ছে যে সৌভিকের দেখ, এবং সৌভিকের সঙ্গে আমি লাস্ট 3.5 বছর ধরে কাজ করছি। তো ওর সব লেখাই একটা কোথাও খুব একটা ইউনিক একটা জায়গা থাকে, মানে সেটা খুব মানে মনে হয় যে একটা চলো এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে, এটার মধ্যে একটা হেভি মজা আছে, এটার মধ্যে নিজের কিছু ভাবনা যেতে পারে, ভাবা যেতে পারে। তো সেইটা একটা সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর ছিল যে সৌভিকের লেখা সাবজেক্টে আমি সিরিজ ডিরেকশন দিচ্ছি। সেকেন্ড এক্স ফ্যাক্টর বলতে আমার মনসা বিষয়টাই আমার কাছে না খুব বড় একটা, মানে আমার জীবনে অনেকগুলো সাকসেসের স্তরে মনসা দাঁড়িয়ে, মা মনসা দাঁড়িয়ে। তো সেইটা একটা আমার কাছে খুব বড় হয়েছিল যে মা মনসাকে নিয়ে আবার আমি একটা কাজ করছি, যেটা
মানে বারবার মনে হয় যে এবারই হয়তো লাস্ট কাজ করলাম, ঘুরে ফিরে একটা ঠিক আবার চলে আসে মা মনসা আমার কাছে। তো সেইটা একটা খুব বড় এক্সপেক্টেড ছিল। আর লাস্ট যেটা বলবো, মনসা মানে আমাদের এই বিশ্বহরি সিরিজটাকে যেভাবে আমাদের গল্পটাকে বলা হয়েছে, যে থ্রিলার জোনটাকে বলা হয়েছে, এবং যেভাবে পুরো টিম সাপোর্ট করেছে থ্রিলার জোনটাকে বলতে, সেইটা একটা খুব মজার ব্যাপার ছিল। মানে এই নয় যে এটা বলবো যে আমি ডিরেক্টর, আমি একা অনেক কিছু করি। এখানে আমার ডিওপির অনেক কল আছে, আমরা প্ল্যান করেছি অনেকগুলো জিনিস, আমরা আর্ট ডিরেক্টরের সঙ্গে প্ল্যান করি। তো এটা বিশাল একটা এক্সপেরিমেন্টাল বিষয় ছিল, কেননা এটা শুট হয়ে যাওয়ার পরে আমাদের মনে হচ্ছিল যে যেভাবে শুট হয়েছে এটা মানে আরো অন্য কিছু হতে পারতো। এবং তখন যিনি আমাদের গ্রাফিক্স ডিজাইনার রজতদুলি, সেটা বিশাল কাণ্ড করে সেটাকে তৈরি করা। মানে এটা একটা খুব মজার একটা জার্নি ছিল আর কি বিষয়টা। মানে কিছু কিছু জায়গায় খুব এক্সপেরিমেন্ট করেছি আমরা। তুমি বললে লাইফের বিভিন্ন স্টেপে মা মনসা আশীর্বাদই বলতে পারি আছে অবশ্যই। তো এইটা মা মনসাকে নিয়ে একটা সিরিজ, সেখানে ফ্যামিলি ড্রামা, এটার কম্বিনেশনটা তুমি কিভাবে করলে? দেখো, মনসার সঙ্গে না ফ্যামিলি ড্রামাটা বরাবর, সে তুমি মাইথোলজি করো আর তুমি বিশ্বহরি করো। মানে মনসা মানে কি করো, তুমি 4 শতকরে গল্প, সে তো ফ্যামিলি। ইন্টারাপ্ট করছে, বাংলার যে কোনো দেবদেবী না খুব ফ্যামিলি কেন্দ্রিক। মানে তুমি দেখো না, মা 4 ছেলে মেয়ে নিয়ে বেড়াতে আসে, বাবার সঙ্গে ঝগড়া করছেন সারাক্ষণ। মনসাও খুব ফ্যামিলি। আমাদের বাংলা মনসা, মা শীতলা, মানে এরা সবাই আমাদের দেবদেবীদের উপর, হ্যাঁ মানে আমাদের বাড়ির লোক, মানে জানো তো, মানে তাই জন্য ফ্যামিলি তো থাকবে। এটা আলাদা করে এর মধ্যে খুব মানে ফ্যামিলিটা অটোমেটিক চলে আসে। মানে দেখবো মনসার ভীতির থেকেই তো তার ফ্যামিলিকে বাঁচানো, মা মনসার পুজো দেওয়া, এবং মা মনসার আশীর্বাদে আমাদের ফ্যামিলি মনে করে যে মনসাই সন্তুষ্ট, তাহলে আমাদের ছেলে পুরোটা ভালো হবে। তো এটার মধ্যে না মানে প্রচন্ড ফ্যামিলিটা আছে। মানে ফ্যামিলিটা দেখো না, মানে মা মানে মনসার কথাও যদি দেখো, মনসা কি বলছেন যে প্রতিষ্ঠা পেতে চাইছেন। দেখো না, মেয়ে বলছে যে তুমি আমাকে জায়গা দাও, কোথাও কি ফ্যামিলি পার্ট হয়ে যাওয়ার একটা চেষ্টা, একটা প্রচেষ্টা। সেখান থেকে যুদ্ধ বিগ্রহ ঝগড়া পুরাণ যত হচ্ছে, কিন্তু ফ্যামিলি নিয়েই আমাদের ঠাকুর দেবতারা আমাদের খুব বাইরের মানুষ নন আর কি। বাংলার সংস্কৃতিতে তারা আমাদের খুব ঘরের মানুষ। লাস্ট আমি তোমাকে জিজ্ঞেস করবো, যে যেটা দিদিকেও জিজ্ঞেস করলাম, তুমি কি লাক ফ্যাক্টরে বিলিভ করো? দেখো, লাক ফ্যাক্টর আজকে যেমন আমি সৌভিক আস্তে আস্তে আলোচনা করছিলাম যে ভগবান, মানে আমি সেইভাবে না, মানে আমি নিজেকে নাস্তিক বলি, আমি আস্তিক, কিন্তু ওরকম না হয় না যে মানে আমি সারাক্ষণ ভগবানের পুজো করি, বা হয়তো আজ আমি লাস্ট পুজো করেছি হয়তো অষ্টমীর দিন অঞ্জলি দিয়েছি, কয় পুজো করেছি নিজেও জানি না, মনে নেই। কিন্তু ঈশ্বর আমাকে মানে আশীর্বাদ করেছেন, মানে আমার জার্নিতে, মানে আমি যেখান থেকে উঠে আসা ছেলে এবং যেই জায়গা অব্দি আজকে এসে পৌঁছেছি, তোমার সামনে এসেছি, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে। মানে আমাকে তোমার মতো একটা ভালো মানুষ, তোমাদের মতো একটা ভালো মানুষদের মধ্যে আমাকে রেখেছেন। তো সেটা ঈশ্বরের আশীর্বাদই হয়েছে, এইটা আমার কাছে লাভ। এইটাই আমি তোমার কথা ঠিক বলতে চাচ্ছিলাম, যে দেখো না, মানে এই ভাগ্যে বিশ্বাস করো কিনা, মানে দাদা আমার যে বাড়িতে জন্ম হয়েছিল, মানে আমার বাবা মা আমাকে দুবেলা খেতে দিয়েছে, খাওয়াতে পেরেছে, আমাকে স্কুলে পাঠাতে পেরেছে, আমাকে কলেজে পাঠাতে পেরেছে, আমার খাদ্য বস্ত্র বাসস্থানের সংস্থান আমার বাবা মা করে দিয়েছে। ব্রডার পার্সপেক্টিভে এটা তো মানে এটা খুবই কি বলবো, পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ এই সুবিধাটা পায়। আমি কত প্রিভিলেজড আর কি, যে মানে আর ওই প্রিভিলেজ আমরা এটার মধ্যে থাকি বলে মনে হয় এটা নরমাল। আসলে এটা নরমাল। আমি তো সবসময় বিশ্বাস করি যে আমার থেকে বেটার কাজ কেউ না কেউ করে চলেছে প্রতি মুহূর্তে। আমার কোথাও ভাগ্য ভালো বলে না আমি এখানে বসে আছি, জানো তো, আমরা একসাথে কাজ করেছি, এটা আমার সবসময় মনে হয়। এবং ওইটাই তোমার কাছে লাগছে, তোমার লাগ আরো 5টা ভালো মানুষের সঙ্গে তোমার পরিচয়। এই যে আজকে আমরা এই 4 জন এখানে বসে আছি, আমাদের ক্যামেরার পেছনে যারা, এইটাই আমাদের এই যে আজকে প্রত্যেক আমরা এখানে এসেছি, প্রত্যেক আমরা একটা কাজ করতে এসেছি, আমাদের মধ্যে কোথাও একটা পজিটিভিটি আছে। তো এই জিনিসটাই আমাদের লাভ, মানে ঈশ্বর আমাদের লাভটাতে এইটা দিয়েছে, মানে এইটাতে এবার তুমি করে খাও। দেখো, আর একটা জিনিস হবে না, আমার যেটা মনে হয়, ভাগ্য না অনেক সময় মানুষ না নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে? ঠিক সময় ঠিক সিদ্ধান্তটা নিতে হয় মানুষকে। মানে এটা না একটু সাইন্টিফিক একটা জার্নি আছে ভাগ্য বিষয়টা। মানে ঠিক সময়, মানে তোমার জন্ম তোমার হাতে নেই, কিন্তু তারপর এই যে বিবেকানন্দ মানে গীতায় বলেন যে মদায়াত্তানি পৌরুষম দৈবাত্তায়ঙ্কুলে জন্ম, যে জন্ম তো কারোর হাতে নেই, কিন্তু এই যে পৌরুষ বা তোমার যে গেইন অফ লাইফ, সেটা তো ওই ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নেওয়ার পর অনেকখানি ভাগ্য নিয়ন্ত্রণ মানে ডিপেন্ড করে। মানে আমি গল্পটা লিখেছি কিশোরী, লিখে আমি ফেলে রেখেছি, আর ফেলে না রেখে আমি হইচইতে চলে গেছি। এই যে ডিসিশনটা আমার থেকে বেটার একটা কেউ গল্প লিখেছে হয়তো এই বিষয়টা নিয়ে, কিন্তু আমাদের সিরিজটা হয়ে গেছে।
মানে আমি যে একটা লোকের কাছে পৌঁছে তুমি দুটো পা না এগোলে ভাগ্য তোমার দিকে তোমার যেতে দিকে পারে। আসবে হ্যাঁ। না। মানে ইউ হ্যাভ টু টেক রাইট ডিসিশনস। মানে এটা খুব ঠিক। তোমার সামনে অনেক সিদ্ধান্ত আছে। ওই একজন বিখ্যাত, আমি জানি না কে কেউ বলে এপিজে আব্দুল কালাম বলছে, কেউ বলে শাহরুখ খান বলছে, কে বলেছে আসলে আমি জানি না, যে তোমার গরিব হয়ে জন্মেছো হ্যাঁ। সেটা তোমার দোষ না, কিন্তু গরিব হয়ে মরেছো এটা তোমার দোষ। এটা শাহরুখ খানই বলে থাকবে বলে আমার মনে হয় আপনি জ্ঞানীটা বলতে পারতেন মানে বেসিক্যালি তোমাকে তোমার কর্মটাকে করতে হবে। সৌভিকের কথার মধ্যে ওটাই আছে, তুমি তোমার কর্মটাকে করতে হবে। ঈশ্বর তোমাকে পথ দেখাবে, প্রত্যেকটা মানুষকে পথ দেখাবে। এবার তুমি যদি ল্যাদ খেয়ে বসে থাকো, কালকে যাবো দেখবো করবো আর দেখবো না, আর আরেকজনদের লাখ খুব পড়ে যে সবার ওই খুঁত ধরে হ্যাঁ এক্স্যাক্টলি চোখে আঙুল দেয়, সবার খুঁত দেয়, তাদের লাভ জীবনে ভালো হতে পারে না। দেখবো সব খারাপ, বাংলা সিনেমার নায়ক খারাপ, বাংলার নেতারা খারাপ, বাংলার রাস্তা খারাপ, সব পৃথিবীর সব খারাপ। তো এদের জীবনে উন্নতি হয় না, দেখবে সে তো পুরো এনার্জিটা অন্য লোকের খুদ ধরতেছে, নিজের বেটারমেন্টে তো দিচ্ছে না। সে প্রচন্ড আমার মনে হয় নেগেটিভ, প্রচন্ড নেগেটিভ। হ্যাঁ প্রচন্ড। এবার সৌভিকদার কাছে আসি। আমরা প্যাটার্নটা রেখেছি, কিন্তু কনভারসেশনের মজাটাই এটা যে সবাই মিলেই উত্তর আসে। আমরা দেখি যে মাইথোলজিক্যাল সিরিজ মানেই বা সেরকম বই মানেই তোমার নাম আগে আসে। এরকম নয়, আমি বই মেলা একটা প্রেমের বই সব রকম লিখতে চাই। হ্যাঁ, তবে ওই নীরেন মাধুরী হ্যাঁ সিরিজটা খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল আর কি। মানে সেখান থেকেই এই যে তুমি লেখো, এই লেখার সময় তুমি কি ভাবো, মানে মাইন্ডসেটটা কি থাকে তখন? এইটার কোনো উত্তর নেই। মানে এটা কি সিক্রেট, মানে বলে দিলে সমস্যা? সিক্রেট নেই, আমি জানি না। পরের লাইনটা কি লিখবো মনে হয় সেটাই ভাবো না। ভাবি না। মানে এরকম তোমার যে দিনের পর দিন একটা লাইনে আটকে আবার অনেক দিন পরে পরের লাইনটা। দেখো আসলে সত্যি কথা বলতে আমি তো মূলত টেলিভিশন লিখি, রোজ মেগা সিরিয়াল লিখি। আজকাল সময় পাওয়া যায়। এই যে রাইটার্স ব্লগ হওয়াটা বিলাসিতা আমার কাছে নেই। আমি যে কাজটা করি, যেটা আমার জীবিকা, তো সেইখানে আমি লিখেই খাই। কিন্তু ওই লেখকের যে মানে রাইটার্স ব্লগ বা আটকে গেছি, সোলাঙ্কি যেটা বলছি যে একটা লাইন লিখেছি বা তারপরের লাইনটা কিভাবে করব, সেটা আমার কাজে নেই। কিন্তু যখন নিজের লেখা হয়, সত্যি হয় আটকাই আমি। মানে আমি তোমাকে বলছি, আমার খুব নিজের খুব পছন্দের একটা ছোট্ট কাজ আছে। সেটা হচ্ছে যে জ্যামাইকা ফেয়ারওয়েলের যে অনুবাদগুলো চলে না বাজারে, তো আমার কোনো অনুবাদ ভালো লাগতো না। আমি আমার মতো করে একটা অনুবাদ করেছিলাম। প্রথম স্ট্যান্ডার্ড অনুবাদ করার পর বাকি দুটো স্ট্যান্ড আমি অনুবাদ করেছিলাম 11 বছর পর। মানে মাঝের 11 বছর ওটা আমি লিখতে পারি। হ্যাঁ, তো এইরকম তো গ্যাপ হয়। আসলে লেখার না মাইন্ডসেট ওরকম ভাবে হয় না। মানে আমি তো লিখতে ভালোবাসি, লিখি, একটা আইডিয়া এলো মাথায়, সেটা নিয়ে ভাবলাম, চরিত্রগুলোকে দেখলাম, দেখে লিখতে শুরু করলাম। তারপর ওই যখন লিখতে শুরু করলাম, ওটা না একটা নিজস্ব গতি নিয়ে নেয়, লেখা পায় আর কি, মানে খিদে পায়, লেখাও পায়। ঠিক যে কন্ট্রোল করা যায় সবসময় তা নয়, তবে মহৎ লেখকরা ওই গতিটাকে কন্ট্রোল করতে পারেন। মানে কন্ট্রোল করতে পারেন বলেই তারা মহৎ লেখক হন। আমরা যারা কন্ট্রোল করতে পারি না, ভাবের ঘরে লিখে যাই, তারা মহৎ হতে পারে না। মানে ওই আর কি স্বভাব কবি যারা, মানে ভাবের ঘরে না, কোনো সৃষ্টি ভাবের ঘরে হতে পারে না। সৃষ্টি ইজ এ সায়েন্স। তো মানে যে কোনো ক্রিয়েশন ইজ ভেরি মাচ সায়েন্স। সেটার পেছনে যে মাইন্ডসেট যেটা বলছো না, যে আমি ভাবছি কতটা এগোবো, আমি ক্যারিড অ্যাওয়ে হয়ে যাচ্ছি চরিত্রটার পেছনে, কিন্তু আমার কোথাও থামতে হবে, এখান থেকে এই প্যারাগ্রাফটা ছেঁটে ফেলে দিতে হবে। তবে পাঠক যখন সেটা পড়বে, সে এটার মধ্যে টানটা খুঁজে পাবে। তো এই সায়েন্সটাই আমাকে থাকতে হবে। মাইন্ডসেট যদি বলো, তাহলে ওই সাইন্টিফিক মাইন্ডসেটে থাকি, যে লেখাটা কি করে আমি ভালো লাগাতে পারবো যে আমার পাঠকের। এইটা আমার মনে হয়। বুঝতে পেরেছি। বাট আমি একটা বিষয় বলি, মাইন্ড করো না বিষয়টা। এই যে তোমরা যখন মাইথোলজি সিরিজ লেখো বা বই লেখো, তোমাদের কি এই এক্সট্রা প্রেশারটা থাকে যে যদি কন্ট্রোভার্সি হয়ে যায় কোনো কিছু নিয়ে? কারণ না, আমার এসব কোনো এক্সট্রা প্রেশার, মানে তুমি নর্মালি যেটা মনে হয় সেরকম ভাবে রিসার্চ করে লেখো? হ্যাঁ, আমার নিজের আমার কোনো কন্ট্রোভার্সি সেরকম কিছু হয়নি। না, আমরা দেবীগুলো একটু অন্যরকম দেবী, মানে ওরা আবার ঠিক কন্ট্রোভার্সির মধ্যে পড়েন না ওনারা, মানে অন্য দিকে যায়। তো দেবীগুলো একটুখানি মানে সচরাচর দেখা যায় না এই দেবীতে, তো সেই কন্ট্রোভার্সিটা কম। এই যে তুমি যখন বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করো, বা ধরো এই সিরিজটার ক্ষেত্রে বা এই বইটা যখন তুমি লিখছিলে, তখন কি নতুন কিছু ফ্যাক্টস জানতে পেরেছো?
হ্যাঁ, অবশ্যই জানতে পেরেছি। মানে সে তো যে কোনো লেখার ক্ষেত্রেই প্রতি মুহূর্তেই যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছি সেইগুলো আমার কাছে নতুন ব্যাপার। মানে কিছু কি বলতে পারবে জাস্ট হ্যাঁ, নরমাল? মানে এই সিরিজটা নিয়ে বিশ্বহরির ক্ষেত্রেই যেমন ধরো না, সেটা হচ্ছে যে এই মা মনসা নিয়ে পড়ছিলাম, মনসা পূজার পদ্ধতি পড়ছিলাম। এবার সেটা কতটা সিরিজে রাখবো যে লোকে কতটা বোর হবে না দেখতে, সেগুলো বাদ দিয়ে সিরিজটাকে প্ল্যান করছিলাম। সেরকম যে কোনো পড়তে গেলেই নতুন নতুন জিনিস জানি। যেমন ধরো পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, মানে যেটা এর আগে যে সিরিজটা হয়েছে পর্ণসবরী বলে একটা সিরিজ হয়েছে, পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম আমি, তখন গিয়েছিলাম হচ্ছে চটকপুরে। তো ওখানে রাত্রেবেলা ওই চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখছি, সে অদ্ভুত দৃশ্য। আর ওখানে যিনি হোটেল মালিক আর কি, হোমস্টে মালিক, তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এখানে ভূত টুত আছে, আপনারা বিশ্বাস করেন? তখন ও আমাকে বললো যে আমাদের এখানে একজন দেবী আছে, জঙ্গলের দেবী, যে রেগে গেলে খুব বাচ্চাদের খুব শরীর খারাপ হয়। তো আমি ওইটুকু ইনফরমেশন নিয়ে চলে এসেছিলাম। তারপর আমি খুঁজতে বসলাম। ওরা বেসিক্যালি বৌদ্ধ। আমি খুব যে জানি তা নয়, মানে খুব যে পড়েছি তা নয়। খুঁজতে খুঁজতে দেখলাম যে সত্যি একজন দেবী আছেন ওদের, মানে যিনি আরোগ্যের দেবী, যিনি অনন্যের দেবী, পর্ণসবরী। তো তখন পর্ণসবরীকে নিয়ে পড়াশোনা করলাম, তারপর পর্ণসবরীকে নিয়ে একটা গল্প ফাঁদলাম। আচ্ছা, মানে এই প্রসেসটা এরকম ভাবে বেরিয়ে আছে। আচ্ছা, মা মনসাকে নিয়ে একটা কোয়েশ্চেন করি তোমায়, যে তোমার কি মনে হয় মা মনসা এতটাই নিপীড়িত একজন দেবী ছিলেন যার জন্য তার অভিশাপের প্রকোপটা এত বেশি? এইটা কোনো মানে না, মানে কি জানো তো, মানে এটা কি বলবো আমি বুঝতে পারছি না। মানে এরকম ভাবে মনসা অবশ্যই একটু অন্তর্জদের দেবী ছিলেন বটেই, মানে ব্রাহ্মণ্যবাদ তো মনসাকে একটুখানি সাইডলাইন করে রাখার চেষ্টাই করেছে। আমি খুব বিশেষজ্ঞ নই আসলে ব্যাপারে, যে বাংলা ধর্ম সংস্কৃতিতে মনসার প্রভাব এবং অবস্থান, এই প্রশ্নটা সেরকম, এটা বাংলার মাস্টার দিয়ে করলে ভালো হয়। মানে আমি সেই সময়কার সমাজ ব্যবস্থাটা এই ধরনের ইয়েগুলোতে খুব, তাই বলে তার অভিশাপ অত ভয়ঙ্কর তা মনে হয় না। মানে সেটা এবং উনি কিন্তু আমার মনে হয় মনসাকে দেখার আলোটাও আমাদের খুব ডিফারেন্ট। মানে যেভাবে মনসাকে সারা জীবন ছোটবেলা থেকে যেভাবে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে পোর্ট্রেট হয়েছে, সেটা কিন্তু নয়। তুমি যদি পুরো উল্টো দিক থেকে ভাবলে কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা মনসা যার কোনো মা বাপের ঠিক নেই, একটি মেয়ে, সেই মেয়েটি একদিন দেবী হয়। এইটাই লড়াইয়ের গল্প, মানে এটাই কিন্তু লড়াইয়ের গল্পটা, কিন্তু এটা মানে একটা কেউ নয়, একটা মেয়ে, সে ওই স্ট্রাগলটা করে, যাকে সমস্ত সমাজ, সমস্ত দেবকুল যাকে টেনে হিঁচড়ে নামাতে চাইছে, সে কিন্তু দেবীর লড়াইতে লড়ছে, দেবী হবার লড়াইতে লড়ছে, এবং সে দেবী হচ্ছে। এটা অনেকটা আমাদের সাধারণ মানুষের মতো, যে আমরা একটা জায়গা থেকে আসি। আমার মনে হয় এই বিশেষ করে মানে আমি জ্ঞান থেকে বলছি না, বোঝা থেকে বলছি, যে বিশেষ করে আমাদের বাংলার, যেটা বলছিল না সৌভিকদা, যে বাংলার দেবদেবী ভীষণ ঘরের মানুষ। আমার মনে হয় বাংলার যে লোক কথা বা বাংলার যে দেবদেবীর যে আখ্যান গুলো আছে, আমার মনে হয় সেইগুলোর সাথে আমাদের ওই সময়ের সমাজ জীবনটা খুব ওতপ্রোত ভাবে জড়িত বোধ হয়। এই অবশ্যই তো আজকে যে কোনো এই যে মানে আমাদের বনবিবি বা মনসা, এই বেসিক্যালি তো কি কনসেপ্ট গুলো, কি জায়গাটা ভয় জায়গা থেকে, বনবিবি কোথা থেকে, যখন জঙ্গলে যাচ্ছে মধু আনতে বা কোনো কিছু গাছের কাঠকুড়োতে, তো ওই বনবিবির পুজো করে যাচ্ছে, যাতে বনের দেবতার পুজো করে যাচ্ছে, যাতে তারা যেন সেফ থাকে, ভালো করে। মনসা মানে সাপের ওখান থেকেই বিষয়টা সৃষ্টি হয়। মানে মিসআন্ডারস্টুড অ্যানিমাল, সেই অর্থে সাপ। এক্স্যাক্টলি। তোমাকে তোমরা অফেন্ড হচ্ছিল শুধু তো এই যে আমরা দেখতাম পুরোনো সময় যে সাপে কামড়ালে বা মারা গেলে ভেলায় ভাসিয়ে দিত, এটা তো কাইন্ড অফ একটা কুসংস্কার। হ্যাঁ, তো এই কনসেপ্টটা এখনো কিছু কিছু জায়গায় হয়তো গ্রামে গঞ্জে হয়তো আছে, আমি আমার নলেজ নেই, বাট আমি শুনেছি কিছু কিছু জায়গায় আছে। এইটা তোমার মত কি? মানে তুমি যখন সিরিজটা করছিলে, এই জিনিসগুলো কি তুমি খেয়াল রেখেছো যে এইগুলোকে কাটাতে হবে বা মানে আমার কাজ দর্শককে এন্টারটেইন করা না? আমি একটু আটকাচ্ছি, আমি কাটছি। একটা সিরিজ বা সিনেমা আমরা দেখি দু রকমের হয়। একটা হচ্ছে যে আমি এন্টারটেইনমেন্ট দেবো, আর একটা হচ্ছে আমি কিছু শেখাবো। ওকে, তার সাথে এন্টারটেইনমেন্ট তো থাকে। তো এটা যখনই একটা মাইথোলজিক্যাল সিরিজ আমরা দেখি, তখন আমাদের মাথায় এটাই আসে যে আমরা কিছু শিখবো, নতুন কিছু জানবো। তো সেই ক্ষেত্রে আমি প্রশ্নটা করলাম। না, জানার যদি ইচ্ছে থাকে তাহলে সিরিজটা দেখার পরে কেউ সেটা নিয়ে পড়াশোনা করতে পারে, সেটা সে জানবে। সিরিজটা যখন সে দেখতে বসবে, আমি তাকে এন্টারটেইন করার জন্যই করবো। হ্যাঁ, আমার কাউকে, আমি টিচার নই, মানে আমি একটা টিচার যে আমি কাউকে কিছু শেখাবো। কেউ যদি ওটা দেখে কিছু শিখে নিতে পারে, সেটা তার ব্যাপার।
না, আমি এসছি একটা গল্প বলতে, আমি সেই গল্পটাকে টেনে করতে, আমার আলাদা করে গল্পের মধ্যে কোনো মেসেজ দেওয়ার দায় নেই, দায় আছে বলে আমার অন্তত মনে হয়। হ্যাঁ, এবার আমার ব্যক্তিগত বিশ্বাস, আমার জীবনযাপন, সে তো আমার লেখায় উঠে আসবে। সে তো একজন ডিরেক্টরের শুটিং, একজন অভিনেত্রীর চলনে বলনে অভিনয়, সে তো উঠে আসবে। আমার সেই ব্যক্তিগত বিশ্বাসটা আমি আমার লেখার মধ্যে রিফ্লেক্ট করতে চাই। সেইখানে আমার মনে হয় যে সেটার মধ্যে যদি কিছু মেসেজ থাকে সেটা কি উপহার পেয়ে যাবে। হ্যাঁ দেখো, কুসংস্কার প্রমোট করা তো আমার কাজ না, আমরা সেটা করবো না, কিন্তু গল্পটা যখন বলি তখন আমি গল্পটা যাতে লোকের ভালো লাগে সেই জায়গা থেকে। আমি শেষ প্রশ্ন তোমায় করছি, সেটা হচ্ছে এই যে হইচইয়েরই একটা সিরিজ যার একটা ক্যারেক্টার নীরেন ভাদুরী, এটা আমরা দেখলাম যে পরবর্তীকালে ওই ক্যারেক্টারটাকে বেস করে আরো সিরিজ বেরোলো, আর ভবিষ্যতে আমরা দেখছি যে বেরোবে। তো এই সিরিজের ক্ষেত্রেও কি তোমাদের সেরকম প্ল্যান আছে, যেহেতু ওটা তোমারই লেখা? আমার সিরিজ হবে কিনা সেটা তো পরবর্তীকালে মানে হয়েছে সেটা বলতে পারি, কিন্তু আমারই চরিত্রটা নিয়ে ভাবনা আছে। আচ্ছা, মানে নীরেন ভাদুরীর ক্ষেত্রে যেমন ওই চরিত্রটাকে ধরে আমি পরপর বেশ কিছু গল্প উপন্যাস লিখেছি, তো সেখানে ওই ভদ্রলোক হচ্ছেন যিনি, উনি হচ্ছেন একজন সংস্কৃতের অধ্যাপক ভদ্রলোক, যার তন্ত্র বিষয়টা নিয়ে পড়াশুনো আছে, মানে একাডেমিক কৌতূহলে ভদ্রলোক তন্ত্র চর্চা করেছেন এবং তিনি বিভিন্ন প্রবলেম সলভ করছেন সিচুয়েশনে। তো আমার এরকম আরেকটি চরিত্রের খুব ইচ্ছে ছিল, যেটা হচ্ছে রাজি, রাজনন্দিনী। রাজি একটা মেয়ে যে বাংলার পুরাণ এবং লোক সংস্কৃতি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, গবেষণা করেছে। রাজি খুব প্যারানর্মাল কিছু ঘটনার সঙ্গে জড়িয়ে যায়। রাজি যে কেসগুলো সলভ করবে সেগুলো একটু আদি ভৌতিক কেস সলভ করবে, যেগুলো প্রথমে মনে হয় যে খুব ভৌতিক ব্যাপারগুলো আর কি, কিন্তু সেটার মধ্যে একটা অন্য রহস্য লুকিয়ে রয়েছে। সেই প্যারানর্মাল কেসগুলো রাজিকে দিয়ে আমি সলভ করাতে চাই। রাজিকে নিয়ে আমার আরো পরে কয়েকটা গল্পের ভাবনা আছে। দেখেছে বা তারা লাস্টে একদম বলা আছে, মানে নেক্সট সিরিজের সূত্রপাত ধরানো আছে। আমি ওটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে রাইটার তো রাজি, আর ডিরেক্টর আর অ্যাক্ট্রেস কি রাজি? ডিরেক্টর করে দেখেছে এবং উনি রাজি বলে শটও দিয়ে রেখেছেন। একদমই তাই, রাজি। এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাসপেক্ট। মানে গোয়েন্দা গল্প, দেখো বাঙালি চিরকালই একটু গোয়েন্দা গল্পের ভক্ত, আমরা ভালোবাসি। আমাদের ইতিহাসে মানে সাহিত্যের ইতিহাসে আর কি এতগুলো গোয়েন্দা চরিত্র আছে, আমরা সবাইকে এত ভালোবেসেছি। মহিলা গোয়েন্দা চরিত্রের অভাব তো একটু বেশি আছে, প্রায় নেই, খুবই কম। এবং এই ধরনের কেস নিয়ে যে চর্চা বা সেটার যে একটা মজা, এইগুলো নিয়ে খুব একটা এক্সপ্লোর করার জায়গা মানে হয়নি এর আগে। তো ন্যাচারালি মানে এটা যদি হয় যে এরপরে নানান ধরনের এই ধরনের যেটা বললো সবিতা, এই ধরনের কেসেস আসে, আমার মনে হয় ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ওয়াচ। মানে একটা নতুন আঙ্গিকও পাবো আমরা গোয়েন্দা গল্পে। ওই যে বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে ভারী দূর। কোনটা মিথ, কোনটা মিথ্যে, কোনটা সত্যি, আর কোনটাই বা বুঝরুবি, এই সবকিছুর বিচার আপনারাই করবেন। আমাদের কাজ শুধু আপনাদের সামনে একটা আয়না তুলে ধরা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। দিদি, তুমি যদি আমাদের দর্শককে কিছু বলো। হ্যাঁ, আমি সবার আগে তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে এত সুন্দর একটা আড্ডা দেওয়ার জন্য। আমরা নিজেদের সিরিজটা তো রিলিজ করেই গেছে, সেখানে তো যা বলার যা কাজ করার সেটা তো হয়েই গেছে, মানুষ তো দেখছে। কিন্তু আজকে এত সুন্দরভাবে যে আমরা নিজেদের থটস গুলোকে, নিজেদের ভাবনাগুলোকে শেয়ার করলাম, সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আপনাদেরকে মানে বলি আর কি, আমাদের বিশ্বহরি কিন্তু রিলিজ করে গেছে হইচইতে। যারা এখনো দেখেননি তারা প্লিজ হইচইতে বিশ্বহরি দেখুন। আর শেষে একটা কথা বলে শেষ করতে চাই, যুগে যুগে বেহুলারা বিধবা হতে পারে না, তাই কোনটা ভগবানের অভিশাপ আর কোনটা প্রতিশোধের আগুন সেটা যাচাই করার কাজ কিন্তু আপনাদের। আর দেরি না করে হইচই সাবস্ক্রাইব করুন আর দেখুন বিশ্বহরি। থ্যাংক ইউ।